আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের লেকচার নম্বর 35তম লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে অন্ত অধ্বনিক উচ্চারণের নিয়মাবলী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিকভাবে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসগুলো নিয়ে যাচ্ছি। ইতোপূর্বে আমরা অধ্বনির আরো দুটি ক্লাস সম্পন্ন করেছি, আদ্য ও, মধ্য ও, আজকে সর্বশেষ অধ্বনির ক্লাস অন্ত অ, অর্থাৎ একটি শব্দের শেষে যে অটা থাকে সেটা কিভাবে উচ্চারিত হয় সেই বিষয়ে তোমাদের কয়েকটি নিয়ম পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় কিন্তু এভাবে প্রশ্ন আসতে পারে যে অন্ত অধ্বনির উচ্চারণের 5টি নিয়ম লেখো। প্রিয় শিক্ষার্থীরা, নিয়মগুলো তোমরা একটু খেয়াল করো। 1 নম্বর নিয়ম, ত ও ইত, অর্থাৎ ত ও ইত প্রত্যয়ান্ত, অর্থাৎ ত এবং ইত একটি প্রত্যয়, আর তোমরা জানো যে প্রত্যয় সবসময় শব্দের শেষে বসে। ত ও ইত প্রত্যয়ান্ত মানে প্রত্যয়ের শেষে শব্দ বিশেষণ হলে, অর্থাৎ কোনো শব্দ যদি বিশেষণ হয়, বিশেষণ মানে অ্যাডজেক্টিভ যদি হয়, আর সেই শব্দে যদি ত বা ইত থাকে, তাহলে সেই শব্দের যে শেষে অটা থাকবে সেটার উচ্চারণ সংবৃত হবে। আমরা জানি যে সংবৃত মানে হচ্ছে অটা ও এর মতো উচ্চারণ হয়ে যাবে। আবার খেয়াল করো, ত ও ইত প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ হলে অন্ত ও এর উচ্চারণ সংবৃত তথা উ এর মতো হয়ে যায়। যেমন ধৃত, একটু খেয়াল করো, ধৃত এই ত এর মধ্যে কিন্তু একটা অ আছে। আমরা জানি যে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের শেষে কি থাকে, একটা অ থাকে। তাহলে ধৃত এটা কোথায় বসেছে, শব্দের শেষে বসেছে। কিন্তু এই শব্দটি খেয়াল করো যে এই শব্দের শেষে কিন্তু একটা ত রয়েছে। আমরা আগেই পড়েছিলাম এই শব্দটি কিন্তু একটা বিশেষণ, বিশেষণযুক্ত শব্দে কিন্তু শেষ প্রত্যয় যে রয়েছে ত প্রত্যয় রয়েছে। ত প্রত্যয় যুক্ত এবং ইত প্রত্যয় যুক্ত বিশেষণের শেষে যে অ থাকবে সেই অটি কেমন উচ্চারণ হবে, সংবৃত উচ্চারণ হয়ে যাবে, অর্থাৎ উ এর মতো হয়ে যাবে। এই জন্যই ধৃত এটার উচ্চারণ হবে ধৃত, অর্থাৎ এই ত এর শেষে যে অ আছে এই অটা সংবৃত হয়ে যাবে, ধৃত ধৃত। ঠিক তেমনি ভাবে পঠিত পঠিত, অর্থাৎ খেয়াল করো একটু, পঠিত এখানে ইত প্রত্যয় রয়েছে, পর্যকিত পঠিত। তো এই ত এর শেষে কিন্তু একটা অ রয়েছে, এই জন্য এই তটা কি হয়ে যাবে, সংবৃত হয়ে যাবে, তো এর অটা সংবৃত হয়ে যাবে, পঠিত পঠিত। অর্থাৎ এখানে এই প এর শেষে কেন উকার হলো, অর্থাৎ এই প এর ক্ষেত্রেও কিন্তু একটি অ রয়েছে। অর্থাৎ আমরা যখন আদ্য ও এর নিয়ম করেছিলাম তখন এই অটাও কিন্তু সংবৃত হয়েছে, এই জন্য কিন্তু পঠিত। চলিত চলিত, অর্থাৎ একই নিয়ম, পঠিত পঠিত চলিত চলিত, সেম নিয়ম। এখানেও ইত প্রত্যয় রয়েছে, এর তো এর শেষে একটা অ রয়েছে, এই জন্য এই অটা হচ্ছে সংবৃত হয়ে গিয়েছে। আর এখানেও একটি অ রয়েছে, এটা আদ্য অ, এটা আদ্য এর নিয়ম। কিন্তু আমরা যেহেতু এখন অন্ত অ পড়ছি, অন্ত এর নিয়মটা তাহলে আমরা প্রথম নিয়মটা পড়লাম, যে সমস্ত বিশেষণের শেষে ত বা ইত প্রত্যয় থাকে তখন সেই ত বা ইত প্রত্যয়ের শেষে যে অটা থাকে সেই অটা সংবৃত হয়ে যায়। 1 নম্বর নিয়ম শেষ। 2 নম্বর নিয়ম খেয়াল করো, শব্দ শেষে অর্থাৎ শব্দের শেষে যদি অন্তস্থ এর ঠিক আগে, কোন শব্দের শেষে যদি অন্তস্থ থাকে ঠিক তার আগে হ্রস্বই কিংবা এ ধ্বনি থাকলে সংযুক্ত অ এর উচ্চারণ উ এর মতো হয়। একটু খেয়াল করো যে শব্দ শেষের অন্তস্থ এর ঠিক আগে ই কিংবা এ ধ্বনি থাকলে, অর্থাৎ কোন শব্দের শেষে অন্তস্থ অ থাকবে, ঠিক সেই অন্তস্থ ও এর আগে হ্রস্বই কিংবা এ ধ্বনি থাকলে সেই সংযুক্ত ও এর উচ্চারণটা উ এর মতো হয়। উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবে, একটু খেয়াল করো। যেমন প্রিয় একটি শব্দ, তাহলে এই শব্দের শেষে কি আছে, অন্তস্থ অ রয়েছে, এর আগে কি রয়েছে, হ্রস্বই রয়েছে। আমরা নিয়মটা করেছিলাম এভাবে, হ্রস্বই থাকলে, অর্থাৎ হ্রস্বই বা উচ্চারণের ক্ষেত্রে আমরা জানি যে উচ্চারণের ক্ষেত্রে হ্রস্বই বা দীর্ঘই সেম ভাবে ব্যবহৃত হয়। উচ্চারণের ক্ষেত্রে হ্রস্ব কিংবা দীর্ঘ একই ভাবে উচ্চারিত হয়, এগুলো উচ্চারণের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। ঠিক তেমনি ভাবে একটু খেয়াল করো, প্রিয় অর্থাৎ অন্তস্থের আগে কি আছে, হ্রস্বই রয়েছে। প্রিয় বানানটা তখন এই প্রিয় এই অ এর সাথে কিন্তু এই অন্তস্থ এর সাথে একটা অ রয়েছে, এই জন্য এই অন্তস্থ এর কি হয়ে যাবে, সংবৃত হয়ে যাবে, প্রিয় প্রিয়। এই জন্য এখানে অন্তস্থ এর উকার হয়েছে, কেননা আমাদের এই প্রিয় এখানে অ রয়েছে, আমরা অটা কি হয়ে যাবে, সংবৃত বা উকারের মতো হয়ে যাবে, এই জন্যই কিন্তু এই অটা উকারের মতো হয়ে গিয়েছে, প্রিয় প্রিয়। ঠিক তেমনি ভাবে বরণীয়,
বরণীয়। ঠিক তেমনি ভাবে আমরা কেন বললাম যে উ হয়ে যাবে, অনেক সময় আমরা আগেই বলেছি যে হ্রস্বইকার কিংবা দীর্ঘিকার উচ্চারণের ক্ষেত্রে এগুলো ফ্যাক্ট না, একই ভাবে উচ্চারিত হয় হ্রস্বইকার। বরণীয় বরণীয়, যেহেতু অন্তস্থ অ বরণীয় অন্তস্থ দিয়ে হয় না, বানানটা এইভাবে হবে। তারপরে তোমরা খেয়াল করো আরেকটি নিয়ম, যে বিশেষ্যের শেষে, অর্থাৎ বিশেষ্য মানে আমরা কি জানি নাউন, বিশেষ্যের শেষে হ থাকলে, অর্থাৎ কোন শব্দ যদি বিশেষ্য হয় সেই শব্দের শেষে যদি হ থাকে তাহলে সেই অন্ত অ উ রূপে উচ্চারিত হয়, অর্থাৎ সংবৃত হয়ে যায়। যেমন একটু উদাহরণটা খেয়াল করো, যেমন সমীহ, এই সমীহ বানানে একটা হ রয়েছে, এই হ এর পরে কিন্তু একটা অবশ্যই অ রয়েছে, সমীহ। তাহলে হ যুক্ত এটা কিন্তু বিশেষ্য, এই সমীহ শব্দটা কি বিশেষ্য, কোনো কিছু নাম বোঝাচ্ছে সমীহ। তাহলে এই অটা কিন্তু সংবৃত হয়ে যাবে উচ্চারণের ক্ষেত্রে সমীহ। এখন প্রশ্ন করতে পারো স্যার এখানে দন্তেশ্ব ছিল, এখানে কেন তালব্যস্য হলো? উচ্চারণের ক্ষেত্রে বানানে যদি দন্তেশ্ব থাকে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে সেটা হয়ে যাবে তালব্যস্য, শুধুমাত্র 6টি বর্ণ ব্যতীত। 6টি বর্ণের সাথে বসলে তখন দন্তেশ্ব দন্তেশ্বই হয়ে যায়, যেমন ত থ ন র ল এরকম কয়েকটি সব বর্ণ রয়েছে, সেই বর্ণগুলোর সাথে দন্তেশ্ব বসলে তখন সেই দন্তেশ্ব দন্তেশ্বই থেকে যায়। অন্য কোনো শব্দ বা অন্য কোনো বর্ণের সাথে দন্তেশ্ব থাকলে সেটা দন্তেশ্ব তালব্যস্য হয়ে যায়। সমীহ সমীহ, বিবাহ বিবাহ, এই যে হ হয়েছে সেটা অ রয়েছে, অটা সংবৃত হয়ে যাবে বিবাহ বিবাহ। নির্বাহ নির্বাহ, অর্থাৎ এখানে কিন্তু আমরা এই হসন্তটা ব্যবহার করতে হবে, যদি হসন্তটা না ব্যবহার করি তাহলে কিন্তু নিরব হয়ে যাবে, এই জন্য এই হসন্তটা দিলে নির, অর্থাৎ এখানে কোনো অ নেই, এই জন্য আমরা হসন্ত ব্যবহার করব। উচ্চারণের ক্ষেত্রে যখন তোমরা উচ্চারণ রূপটি লিখবে আমাদের এই হসন্ত চিহ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এই জন্য হসন্ত দিতে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু উদাহরণটা ভুল হবে। নির্বাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 3 নম্বর নিয়ম শেষ, 4 নম্বর নিয়মে খেয়াল করো, শব্দের শেষের যুক্ত ব্যঞ্জনের অ সর্বদা, অর্থাৎ শব্দের শেষের যুক্ত ব্যঞ্জন, শব্দের শেষে যে অনেক শব্দ রয়েছে যেগুলো যুক্ত ব্যঞ্জন থাকে, যুক্ত ব্যঞ্জনের অ সর্বদা উ রূপে উচ্চারিত হয়। খেয়াল করো, বক্ষ, বক্ষ এটা একটি যুক্ত বর্ণ, এখানে কি কি বর্ণ রয়েছে? ক প্লাস স রয়েছে, এটি একটি যুক্ত বর্ণ বক্ষ। উচ্চারণের ক্ষেত্রে এখানে কিন্তু কি রয়েছে, আমাদের একটা উ রয়েছে, বক্ষ উচ্চারণ করো, অ একটা অ রয়েছে, তাহলে এই ওর উচ্চারণটা কি হয়ে যাবে? সংবৃত হবে, অর্থাৎ সংবৃত মানে উকারের মতো হয়ে যাবে, এই জন্য এটার উচ্চারণ হবে বক্ষ। আর আরেকটা জিনিস খেয়াল করবে, এই ক্ষীয়টাকে ভাঙলে দেখবে একটা ক উচ্চারণের ক্ষেত্রে একটা ক চলে আসবে আর একটা খ চলে আসবে উচ্চারণের ক্ষেত্রে, আর যখন এই বর্ণটাকে আমরা বিশ্লেষণ করব তখন সেটা চলে আসবে ক প্লাস স, আর যখন উচ্চারণের ক্ষেত্রে তখন একটা ক হবে আর একটা খ হবে। বক্ষ, অর্থাৎ বক্ষ, এখানে বক্ষ কেন হলো? এই বয়ের পরেও কিন্তু একটা অ রয়েছে, এটা হচ্ছে আদ্যয়ের নিয়ম বক্ষ, এই জন্য আদ্যয়ের নিয়মটা আমরা যদি অন্ত পড়ছি, অন্ত এটা সবসময় শেষের অটা খেয়াল করবে যে শেষের অটা সংবৃত হয়েছে কিনা, এই যে বক্ষ এই অটা কিন্তু শেষের ঠিকই সংবৃত হয়েছে বক্ষ। ঠিক তেমনি ভাবে পক্ষ পক্ষ, দন্ত দন্ত। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট নিয়ম খেয়াল করো, ক্রিয়াপদের অন্ত অ, অর্থাৎ ক্রিয়াপদের শেষের অ সাধারণত উ রূপে উচ্চারিত হয়, যেমন যাব যাব। এই অন্তস্থ জ কেন বর্গীয় জ হলো? খেয়াল করবা উচ্চারণের ক্ষেত্রে অন্তস্থ জটা সবসময় বর্গীয় জই হয়ে যায়। যাব যাব, বলল বলল, করেছিল করেছিল, অর্থাৎ আমাদের অন্ত যে অ, অর্থাৎ বলল এই লয়ের পরে একটা অ আছে, সবসময় কি হয়ে গেল? সংবৃত হয়ে গেল। করেছিল এই লয়ের অটা কি হয়ে গেল? সংবৃত হয়ে গেল, সংবৃত মানে উকারের মতো হয়ে যায়। সর্বশেষ নিয়ম খেয়াল করো, পূর্বে বিসর্গ ছিল কিন্তু প্রমিত বানানে তা লুপ্ত হয়েছে, অর্থাৎ এমন কিছু শব্দ ছিল যে আমরা আগে বিসর্গ দিয়ে ব্যবহার করতাম, যেরকম অনেক আগে যখন প্রধানত লেখা হতো তখন এইভাবে লেখা হতো, যে প্রধানত, প্রধানত এইভাবে লেখা হতো, মূলত এইভাবে একটা বিসর্গ দেওয়া হতো, কিন্তু বর্তমানে খেয়াল করবে যে এই শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু প্রধানতর পরে কিন্তু আর বিসর্গ ব্যবহার করা হয় না, মূলতর পরেও কিন্তু বিসর্গ ব্যবহার করা হয় না। ঠিক এরকম শব্দ সেটাই বলছে যে পূর্বে বিসর্গ ছিল কিন্তু প্রমিত বানানে তা লুপ্ত হয়েছে, লুপ্ত হয়েছে মানে এগুলো আর ব্যবহার করা হয় না। এমন কিছু শব্দের অন্ত ও সাধারণত ও রূপে উচ্চারিত হয়, ভালো করে খেয়াল করো, যেমন কার্যত, এই শব্দটি কার্যত, কার্যত এই তয়ের পরে কিন্তু একটা অ রয়েছে,
এই তয়ের পরে একটি অ রয়েছে, এই অটা সংবৃত হয়ে যাবে, সংবৃত মানে উকারের মতো হয়ে যাবে, কার্যত কার্যত। এই যে অন্তস্থ জটা বর্গীয় জ হয়েছে এটা খেয়াল করবে, কার্যত কার্যত, অর্থাৎ এই তয়ের পরে যে অটা কি হয়েছে, সংবৃত হয়েছে, যেখানে খেয়াল করো তো উকার হয়ে গিয়েছে। মূলত, মূলত এই তয়ের পরে একটা অ রয়েছে, এই যে এখানে মূলত হয়ে গেছে, সংবৃত হয়েছে। প্রায়শ, প্রায়শ, এখানে কিন্তু এই প্রায়শ এর পরে শ এর পরে কিন্তু একটি অ রয়েছে, প্রায়শ প্রায়শ, এই যে উকার হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এইভাবে বুঝে বুঝে যদি তোমরা প্রত্যেকটি নিয়ম আত্মস্থ করতে পারো, আশা করি পরীক্ষায় যদি এভাবে প্রশ্ন আসে যে অন্ত অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লেখো, তখন কিন্তু তোমরা নিজেরাই 5টি নিয়ম লিখে নিজেরাই উদাহরণ তৈরি করে তোমরা পরীক্ষা উপস্থাপন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অন্ত অধ্বনি উচ্চারণের নিয়মাবলী ক্লাস এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাসে আমরা এ ধ্বনি উচ্চারণের নিয়মগুলো নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, সেই ক্লাসটি নিশ্চয়ই তোমরা উপভোগ করবে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।